পদ্মা মেঘনার রূপালী ঢেউয়ে দুলে যাওয়া ইলিশের সেই অদ্ভুত স্বাদ যা বাঙালির হৃদয়ে এক অনন্য স্থান দখল করে আছে, সেই স্বাদকে কি কখনো কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব? এই প্রশ্নটি বহুদিন ধরে মৎস্যবিজ্ঞানীদের মধ্যে বিতর্কের ঝড় তুলেছে। কিন্তু সেই বিতর্কে এবার পাশ কাটিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে এক বিশাল কর্মযজ্ঞ। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী প্রাণ আরএফএল গ্রুপ নেমেছে সেই অসম্ভবকে সম্ভব করার মিশনে। তারা ডেনমার্কের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এসেন্ট কফ একুয়া লিমিটেডের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে গড়ে তুলতে যাচ্ছে এক অত্যাধুনিক একুয়াকালচার প্রজেক্ট, যার আকার ও বাজেট শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। শুধুমাত্র ঘরের ভেতরে মাছ চাষের জন্য বিনিয়োগ করা হয়েছে প্রায় 430 কোটি টাকা বা প্রায় 30 কোটি ইউরো। উদ্দেশ্য একটাই, প্রাকৃতিক উৎসের উপর নির্ভরতা কমিয়ে সারা বছর টেবিলে ইলিশের যোগান নিশ্চিত করা। এই পুরো প্রজেক্টটি পরিচালিত হবে রিসার্কুলেটিং একুয়াকালচার সিস্টেম বা আরএস প্রযুক্তিতে। সাধারণ পুকুরে ও নদীতে মাছ চাষের সনাতন পদ্ধতির সঙ্গে এর আকাশ পাতাল তফাৎ রয়েছে। আরএস হলো এমন একটি উচ্চতর প্রযুক্তি যেখানে মাছ চাষের জন্য বিশাল কোনো জলাশয়ের প্রয়োজন হয় না, বরং বড় বড় ট্যাঙ্কের মাধ্যমে কৃত্রিমভাবে নদীর পরিবেশ তৈরি করা হয়। ডেনমার্কের এসেন্ট অফ একুয়া এই প্রযুক্তিতে বিশ্বজুড়ে সমাদৃত। তাদের কারিগরি সহায়তায় প্রাণ গ্রুপ এমন একটি সেটআপ তৈরি করবে যেখানে পানির স্রোত, তাপমাত্রা, অক্সিজেন লেভেল এবং পিএইচ মান সবকিছুই কম্পিউটারাইজড সিস্টেমে নিয়ন্ত্রণ করা হবে। অর্থাৎ মাছ ভাববে সে নদীতেই আছে, কিন্তু বাস্তবে সে বেড়ে উঠবে একটি নিয়ন্ত্রিত কারখানায়। প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা জানিয়েছেন, এই প্রকল্পের মূল লক্ষ্য কেবল ইলিশ নয়, বরং উচ্চমূল্যের সামুদ্রিক মাছ উৎপাদন করা। তবে ইলিশের বিষয়টি এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, কারণ ইলিশ মাছ অত্যন্ত স্পর্শকাতর। পানি থেকে তোলার সঙ্গে সঙ্গে এটি মারা যায়, এমনকি পানির সামান্যতম হলেও এ মাছ বেঁচে থাকে না। সাধারণ মানুষ মনে করে ইলিশ কেবল প্রাকৃতিকভাবে প্রজনন করতে পারে, কিন্তু প্রাণ গ্রুপ দাবি করছে ড্যানিশ প্রযুক্তির সহায়তায় তারা এই চ্যালেঞ্জটি নিতে প্রস্তুত। এই প্রকল্পের মাধ্যমে সারা বছর প্রায় 2000 মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিটি মাছের ওজন 1 কেজি 200 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত করার পরিকল্পনা রয়েছে, যা আমরা সাধারণত বড় সাইজের ইলিশ হিসেবে বাজারে চিনে থাকি। আরএস প্রযুক্তিতে পানি শোধনের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে একই পানি বারবার শোধন করে ব্যবহার করা হয়, যার ফলে পানির অপচয় হয় না বললেই চলে। বায়োফিল্টারের মাধ্যমে মাছের বর্জ্য এবং অ্যামোনিয়া গ্যাস পানি থেকে আলাদা করা হয়। এরপর সেই পানিকে আবার অক্সিজেন সমৃদ্ধ করে ট্যাঙ্কে ফেরত পাঠানো হয়। এসেন্ট অফ একুয়া উন্নত দেশগুলোতে এই প্রযুক্তির ব্যবহার করে সেমন এবং ট্রাউট মাছের সফল চাষ করে আসছে। বাংলাদেশে তাদের সহযোগী প্রতিষ্ঠান মারিস্কো এপিএস 2016 সাল থেকে বিভিন্ন ছোটখাটো প্রজেক্টে কাজ করলেও এত বড় পরিসরে এটি তাদের প্রথম কাজ। এসেন্ট অফ একুয়ার প্রতিনিধি ডক্টর ডেন্স ওলে ওসেলস জানিয়েছে, ডেনিশ সরকারের গ্যারান্টিযুক্ত অর্থায়নের মাধ্যমে তারা এই প্রজেক্টটি সফল করতে বদ্ধপরিকর। কিন্তু একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন, ইলিশ মাছ মাইগ্রেটরি বা পরিযায়ী স্বভাবের। এটি নোনা পানি থেকে মিঠা পানিতে এসে ডিম ছাড়ে। এই দীর্ঘ যাত্রাপথে মাছের যে শরীরে চর্বি জমে এবং পানির ভিন্নতার কারণে যে স্বাদ তৈরি হয়, সেটি কি ট্যাঙ্কের বদ্ধ পানিতে ধরে রাখা সম্ভব হবে? এই নিয়ে মৎস্যবিজ্ঞানীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তবে প্রাণ আরএফএল গ্রুপের এই জায়গায় আশাবাদী। তাদের মতে, যেহেতু খাবারের মান এবং পানির গুণাগুণ শতভাগ নিয়ন্ত্রণ করা হবে, তাই মাছের বৃদ্ধি এবং পুষ্টিগুণ নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে নদীতে যেমন মৌসুম ছাড়া ইলিশ মাছ পাওয়া যায় না বা জাটকা নিধনে নিষেধাজ্ঞার সময় বাজারে সংকট তৈরি হয়, এই প্রজেক্ট চালু হলে সেই সমস্যার সমাধান হতে পারে। সারা বছরই বড় সাইজের ইলিশ উৎপাদনের সুযোগ তৈরি হবে এই কারখানায়। ভোক্তা পর্যায়ের বড় একটি কৌতূহল হলো দাম নিয়ে। 430 কোটি টাকার বিশাল বিনিয়োগ এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন খরচ যে কম হবে না তা অনেকটাই পরিষ্কার। আরএস প্রযুক্তিতে বিদ্যুতের খরচ এবং রক্ষণাবেক্ষণ ব্যয় অনেক বেশি, ফলে এই কারখানায় উৎপাদিত ইলিশ সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাজার পরিস্থিতির দিকে তাকালে দেখা যায়, এই মাছের প্রধান টার্গেট হবে উচ্চবিত্ত শ্রেণী এবং রপ্তানি বাজার। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে নদী থেকে আহরিত ইলিশের রপ্তানি সীমিত হওয়ায় প্রবাসীরা চাইলে ইলিশের স্বাদ নিতে পারেন না। প্রাণ গ্রুপ মূলত এই রপ্তানি বাজারের শূন্য স্থানটি পূরণ করতে এই বিশাল লগ্নি করছে বলে ধারণা করা হচ্ছে। স্বাদের ব্যাপারে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, এই প্রজেক্টে শুধু ইলিশেই নয়, সিবাস বা ভেটকি জাতীয় মাছ চাষ করা হবে। সিবাস বিশ্ববাজারে অত্যন্ত দামি এবং জনপ্রিয় একটি মাছ। বাংলাদেশে প্রথমবারের মতো শিল্প পর্যায়ে সিবাস উৎপাদনের এই উদ্যোগ
মৎস্য খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে ইলিশের ক্ষেত্রে চ্যালেঞ্জটা ভিন্ন। ইলিশের অনন্য স্বাদ ও গন্ধের জন্য দামি এর খাদ্যাভ্যাস এবং নদীর প্লাঙ্কটন। ট্যাঙ্কের কৃত্রিম খাবারের সেই একই সুবাস তৈরি করা বড় চ্যালেঞ্জ। তবে প্রযুক্তিবিদরা বলছেন বর্তমানে মাছের ফিড তৈরির প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। মাছের প্রাকৃতিক খাদ্যের পুষ্টিগুণ বিশ্লেষণ করে হুবহু একই মানের ফিড তৈরি করা সম্ভব, যা মাছের স্বাদ অক্ষুণ্ণ রাখতে সহায়তা করবে। এই প্রকল্পের অবস্থান এবং কর্মসংস্থানের বিষয়টিও এড়িয়ে যাওয়ার মতো নয়। যদিও আরএস প্রযুক্তি অনেকটাই স্বয়ংক্রিয় এবং যন্ত্রনির্ভর, তবুও এত বড় একটি স্থাপনা পরিচালনা করতে দক্ষ জনবলের প্রয়োজন হবে। ডেনমার্কের প্রযুক্তিবিদরা সরাসরি বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণ দেবেন, যা দেশে মৎস্যবিজ্ঞানের দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে। এছাড়া নদী দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক উৎসের ইলিশের উৎপাদন যখন হুমকির মুখে, তখন এই ধরনের বিকল্প চাষাবাদ পদ্ধতি একটি ব্যাকআপ প্ল্যান হিসেবে কাজ করতে পারে। ভারত ও মিয়ানমারেও পরীক্ষামূলকভাবে ইলিশের চাষের গবেষণা চললেও বাণিজ্যিক ভিত্তিতে এত বড় সেটআপ এখনও বিরল। প্রাণ আরএফএল গ্রুপ যদি এখানে সফল হয়, তবে বাংলাদেশ মৎস্য চাষে প্রযুক্তির ব্যবহারে এশিয়ার রোল মডেলে পরিণত হতে পারে। প্রকল্পটির বাস্তবায়নকাল এবং পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার সময়সীমা নিয়ে কাজ চলছে পুরোদমে। সাধারণত একটি আরএস প্রজেক্ট সেট আপ করতে এবং মাছের প্রথম ব্যাচ বের করতে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। সেই হিসেবে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো সুপার শপগুলোর ফ্রিজের চাষের ইলিশ দেখা যাবে। তবে এর গায়ে তখন পদ্মার ইলিশের ট্যাগ থাকবে না, থাকবে একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম। এর ফলে ভোক্তারা ভেজাল এবং ফরমালিন মুক্ত মাছের নিশ্চয়তা পাবেন, যা খোলা বাজারে অনেক সময় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। জননিরাপত্তায় কড়াকড়ি থাকায় এই মাছের রোগবালাই হওয়ার সম্ভাবনা প্রাকৃতিক মাছের চেয়ে অনেক কম। এখন শুধু অপেক্ষা দেখার বিষয় এই বিতর্কিত প্রকল্প কি বাস্তবে রূপ নিতে পারে নাকি হোঁচট খেয়ে পড়ে থাকে।